বিক্রম সবসময় বিয়ের জন্য বারণ করে দেয়। জানি না তার কি এমন প্রবলেম রয়েছে যার জন্য বিয়েতে রাজি হয় না, কিন্তু যাই হয়ে যাক, আমি বিক্রমকে বিয়ের জন্য রাজি করিয়েই ছাড়বো। মধু কফি হাউসে বসে এসব কথা ভাবছিল। অপরদিকে আমেরিকাতে রজত যখন হলরুমে বসে অফিসের কাজ করছিল, এমন সময় দরজার বেল বেজে ওঠে। আরে এই সময় কে এসেছে? মোনা তো এইমাত্র বাইরে গেছে, এত তাড়াতাড়ি তার ফিরে আসার কোনো চান্স নেই। এরপর রজত গিয়ে দরজা খুলে রজত দেখে এক মাঝবয়সী ভারতীয় লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে। সরি, আমি আপনাকে চিনতে পারলাম না। হ্যালো, আমি মোনার বাবা। এরপর রজত এবং মোনার বাবা হলরুমে গিয়ে বসে পড়ে। অপরদিকে একটি ক্লাবে মোনা ভিক্টরের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল। তুমি কি সত্যি সত্যি তোমার ওই ইন্ডিয়ান চাকরকে বিয়ে করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভিক্টর? আমি শুধুমাত্র তাকে বাড়ির কাজ করানোর জন্যই বিয়ের নাটক করছি, কিন্তু তুমি বিয়ের ব্যাপারে এত কিছু জিজ্ঞাসা করছো কেন? আসলে মোনা, আমার এক্স গার্লফ্রেন্ড লিলি আমাদের শহরে চলে এসেছে। সে আমাকে বিয়ে করতে চাইছে। তুমি তো জানো আমি তাকে কত ভালোবাসি। আরে কাম অন ভিক্টর, বিয়ে করার জন্য এত তাড়াহুড়ো করছো কেন? কিছু সময় পর্যন্ত তাকে ইগনোর করতে থাকো, আর আমরা দুজন একইভাবে এনজয় করব। হা 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 হা, ঠিক আছে বেবি, তুমি যেমন বলছো তেমনটাই করব। মোনা এবং ভিক্টর ক্লাবে বসে পার্টি করতে থাকে। অপরদিকে ইন্ডিয়াতে মধু বিক্রমকে ফোন করে আবার বিয়ের কথা বলে। মা বাবা অনেক হ্যাপি, তারা ভাবছে 2 বছর পর হলেও রাঘবের সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু আমি শুধুমাত্র তোমার সঙ্গে বিয়ে করতে চাই বিক্রম। মধু, আমি তোমাকে অনেকবার বলেছি, কিন্তু আবার একবার বলছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি এমন প্রবলেম আছে বিক্রম? তুমি কেন আমাকে বিয়ে করতে পারবে না? আমার মধ্যে কি খারাপ আছে বলো? তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? ঠিক আছে, যাও, আমিও আজ থেকে তোমার সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখবো না। তুমি আমার লাইফ থেকে চলে যাও। মধু রাগ করে বিক্রমের ফোন কেটে দেয়। মধু ভেবে নেয় এবার সে বিক্রমের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, কিন্তু এত কিছুর পরেও তার মন মানতে চায় না। অপরদিকে আমেরিকাতে রজত এবং মোনার বাবা বসে গল্প করছিল। তুমি ইন্ডিয়ান, এটা জানার পর আমি সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি। প্রতাপ বিক্রমকে এসব কথা বলছিল। এমন সময় মোনা বাড়ি ফিরে আসে। ড্যাড, তুমি এখানে? ইয়েস সুইটহার্ট, ড্যাড তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তোমার বাড়িতে চলে এসেছে, কিন্তু তুমি রজতের মতো এক ইন্ডিয়ান ছেলেকে বিয়ের জন্য সিলেক্ট করে উল্টো আমাকেই সারপ্রাইজ করে দিলে। তোমার বাবা ইন্ডিয়ান, এবার তোমার হাজবেন্ডও ইন্ডিয়ান হবে। আমি সবকিছু জেনে গেছি মোনা, তুমি এবং রজত পরের মাসে বিয়ে করতে চলেছো। এসব তুমি কি বলছো বাবা? লজ্জা করো না মাই চাইল্ড, তোমাদের ডেট ফিক্স হয়ে গেলে আমাকে জানিয়ে দিও। এবার আমি যাই, একটু কাজ আছে। বাই, টেক কেয়ার। বাই ড্যাড। অপরদিকে ইন্ডিয়াতে মধু বসে বসে বিক্রমের কথা ভাবতে থাকে। আমি রাগ করে বিক্রমের ফোন কেটে দিলাম, কিন্তু বিক্রম তারপরে একবারও ফোন করলো না। আমি এখনো বিক্রমকে ভালোবাসি। কয়েকদিন তার সঙ্গে কথা না বলে দেখি, হয়তো সে বিয়ের জন্য রাজি হয়ে যেতে পারে। মধু মনে মনে এসব কথা ভাবছিল। অপরদিকে আমেরিকাতে রজত মোনার বাবার সঙ্গে কথা বলায় মোনা প্রচন্ড রেগে যায়। তোমার সাহস কি করে হয় রজত? আমি বাড়িতে না থাকায় তুমি আমার বাবার সঙ্গে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বললে কেন? কি বললে? তোমার পার্সোনাল লাইফ? মোনা, এটা ভুলে যেও না, আমি তোমার হবু স্বামী। আমি তোমার বাবার সঙ্গে আমাদের ফিউচারের ব্যাপারে কথা বলতে পারবো না। চুপ করো তুমি, তুমি আমার হবু হাজবেন্ড, মাই ফুট। মোনা এই বলে রাগ করে নিজের রুমে চলে যায়। মোনার চলে যাওয়ার পর রজত তার কথা চিন্তা করতে থাকে। মোনা এভাবে বলল, সে কি কোনো কারণে আমার উপর রাগ করে আছে, নাকি তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে? হয়তো তাকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দেওয়া দরকার। সে একটু ভাবুক যে সে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। রজত আবার বসে বসে মধুর সঙ্গে তার পুরানো দিনের কথা ভাবতে থাকে। রজত ভাবতে থাকে একদিন যখন সে মধুর সঙ্গে লাইব্রেরিতে বসেছিল তখনকার কথা। মধু, তুমি প্রতিদিন আমার ওয়েট করতে থাকো, কিন্তু তারপরেও কোনোদিন আমার উপর রাগ করো না কেন? আমার রাগ হয় না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি রজত। আমি যদি রাগ করে তোমার সঙ্গে কথা বলি তাহলে তুমি দুঃখী হয়ে যাবে। আমি তোমাকে দুঃখী দেখতে পারবো না রজত। আই লাভ ইউ। আই লাভ ইউ টু মধু। উফ, আমি বারবার মধুর কথা চিন্তা করছি কেন? আমার মন খুব খারাপ হয়ে আছে। একবার মধুর সঙ্গে কথা বলে নি। রজত এই বলে তার ফোন হাতে নেয় এবং মধুকে ফোন করতে যায়।
না, তাকে ফোন করা ঠিক হবে না। তাকে ফোন করে আমি কি বলবো, কেন তাকে আমি এতদিন ফোন করলাম না? সে যদি জিজ্ঞাসা করে তাহলে আমার কাছে কোনো উত্তর নেই। সত্যি কথা বলতে আমি মধুর সঙ্গে চিটিং করেছি। ও গড, এসব ভেবে আমি পাগল হয়ে যাব। একবার পিন্টুর সঙ্গে কথা বলে নি, মন ভালো হয়ে যেতে পারে। রজত এই বলে তার বন্ধু পিন্টুকে ফোন করে। কি হয়েছে ভাই, তোর কি মন খারাপ? না হলে তুই কখনো আমাকে ফোন করবি এটা তো আমি ভাবতেই পারি না। না রে পিন্টু, এমনি ফোন করেছি, তোর বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য ফোন করলাম। জিজ্ঞাসা করার জন্য ফোন করেছিস মানে? তুই বিয়েতে আসছিস তো? হ্যাঁ, আমি যাওয়ার চেষ্টা করব। ট্রাই করলে চলবে না রজত, তোকে বিয়েতে আসতেই হবে। কলেজের অনেকগুলো ফ্রেন্ড আমার বিয়েতে আসবে। আর একটা কথা, আমি মধুকেও বিয়েতে ডাকবো। আজ এতদিন পর মধুর কথা শুনে রজত অনেক খুশি হয়ে যায়। অপরদিকে ইন্ডিয়াতে বিক্রম নিজের বাড়িতে বসে মধুর কথা চিন্তা করছিল। মধু এখন পর্যন্ত আমাকে ফোন করলো না। সে ফোন না করলেই ভালো হবে। আমরা দুজন কথা না বললে হয়তো সে আমাকে আস্তে আস্তে ভুলে যেতে পারবে। কিন্তু আমি মধুকে অনেক ভালোবাসি। আমি তাকে ছাড়া কিভাবে থাকবো? কিন্তু আমি যদি মধুকে ছাড়তে না পারি তাহলে রূপালীর কি হবে? বিক্রম তার বাড়িতে বসে এসব কথা ভাবছিল এবং তার ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে। বিক্রম যখন ছোট ছিল তখন একদিন তার বাবা মদন একটি তার বয়সী মেয়ের বাড়িতে নিয়ে আসে। আরে বিক্রমের বাবা, এই বাচ্চা মেয়েকে তুমি কোথা থেকে নিয়ে এলে? এটা কে? এর নাম রূপালী। এটা আমার ছেলেবেলার বন্ধু সাগরের একমাত্র মেয়ে। সাগরের ক্যান্সার ধরা পড়েছে, তাই তার হাতে বেশি সময় নেই। তাই সে নিজের মেয়ের দায়িত্ব আমার উপর দিয়েছে। এইটুকু বাচ্চা মেয়ের বাবার সঙ্গে এত বড় দুর্ঘটনা হয়ে গেল। হ্যাঁ মিনা, তাই আজ থেকে রূপালী আমাদের সঙ্গেই থাকবে। আমি এটাও ভেবে রেখেছি যে রূপালী এবং আমাদের ছেলে বিক্রম যখন বড় হয়ে যাবে তখন আমি এদের বিয়ে দিয়ে দেব। বাবা, আমি কি তাহলে রূপালীকে বিয়ে করব? কি বললে আঙ্কেল? বিক্রমের সঙ্গে আমার বিয়ে হবে? সেই দিনের পর থেকে রূপালী বিক্রমের বাড়িতেই মানুষ হয়। তারা একই স্কুলে পড়াশোনা করত এবং একই সঙ্গে ঘোরাফেরাও করত। একদিন যখন তারা স্কুলে ছিল, রূপালী, তুমি রোহিতের সঙ্গে কোনোদিন কথা বলবে না, সে ভালো ছেলে নয়। ঠিক আছে বিক্রম, আমি কোনোদিনও তার সঙ্গে কথা বলবো না। তুমি যেমন বলবে আমি সবসময় তেমনটাই করব। চলো, আজ আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। ওয়াও, আইসক্রিম! আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। বিক্রম এবং রূপালী কখনো একে অপরের থেকে আলাদা হতো না। দেখতে দেখতে তাদের স্কুলের পড়াশোনা শেষ হয়ে যায় এবং তারা সাবালক হয়ে ওঠে। তুমি জানো বিক্রম, আঙ্কেল তোমার কলেজে আমাকে ভর্তি করায়নি, আমাকে অন্য কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। রূপালী, এতে প্রবলেম কি? তুমি ভালো করে পড়াশোনা করবে এবং ভালো চাকরি করবে। তুমি নিজের পড়াশোনার উপর গুরুত্ব দাও। আমার কলেজে তোমার ডিপার্টমেন্ট পড়ানো হয় না, তাই তোমার অ্যাডমিশন হয়নি। তুমি অন্য কলেজে ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? কিছু ঠিক নেই বিক্রম, আমি সব জায়গাতে তোমার পাশে পাশে থাকতে চাই। আমি হোস্টেলে যেতে চাই না বিক্রম। আরে পাগল মেয়ে, আমি কি পালিয়ে যাচ্ছি? প্রতি মাসে 1 থেকে 2 বার বাড়িতে আমাদের দেখা হবে। মাসে মাত্র একবার দেখা করব। এভাবে তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমার কি হবে? কি বললে? আমি তোমাকে ভুলে যাব? হ্যাঁ, যদি তোমার কলেজে কোনো সুন্দর দেখতে মেয়ে এসে তোমার পেছনে পড়ে যায় তাহলে আমার কি হবে? সত্যি তুমি অনেক হাসানোর কথা বলো রূপালী। রূপালীর অ্যাডমিশন অন্য কলেজে হয়ে যাওয়ায় তার মুড অনেক খারাপ হয়ে যায়। সে সবসময় বিক্রমকে এটা জানাতে থাকতো যে বিক্রম যেন তাকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে না তাকায়। একদিন বিক্রম যখন তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিল, এমন সময় রূপালী তাকে বলে, তুমি আমাকে ভুলে গেলে আমি আত্মহত্যা করে নেব বিক্রম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাদের দুজনের বিয়ে হবে, এই কথা তুমি কোনোদিনও যেন ভুলে যেও না। রূপালী বিক্রমকে এসব কথা বলছিল। এমন সময় বিক্রমের বাবা মদন বাবু সেখানে চলে আসে। বিক্রম কখনো তোমাকে ভুলবে না রূপালী, তোমাদের দুজনের বিয়ে অবশ্যই হবে। এবার তোমাদের দুজনকে নিজের পড়াশোনার উপর জোর দিতে হবে এবং ভবিষ্যতে কিছু করে দেখাতে হবে। কিছুদিন পর রূপালী তার কলেজের পড়াশোনা করার জন্য অনেক দূরে চলে যায়। অপরদিকে বিক্রমও অন্য একটি কলেজে পড়াশোনা শুরু করে দেয়। দেখতে দেখতে 4 বছর কেটে যায় এবং বিক্রম নিজের পড়াশোনা শেষ করে সিঙ্গাপুর চলে যায় চাকরির জন্য। অন্যদিকে রূপালী বিক্রমের বাড়িতে একাই থেকে যায়। বিক্রম নিজের ফ্ল্যাটের হলরুমে বসে পুরানো দিনের এসব কথাগুলো ভাবছিল।
এমন সময় তার কাছে রূপালীর ফোন আসে। হ্যালো, হ্যাঁ রূপালী, বলো। কি হয়েছে বিক্রম, আজকাল তুমি আমাকে ফোন করো না? সত্যি করে বলো তো, তুমি ব্যাঙ্গালোরে অন্য কাউকে পছন্দ করতে শুরু করোনি তো? না রূপালী, আজকাল আমি একটু কাজে ব্যস্ত থাকি, তাই তোমাকে ফোন করতে পারি না। মিথ্যে কথা বলছো কেন বিক্রম? আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তুমি কখন কি ফিল করো আমি সব বুঝতে পারি। আমার মনে হয় নিশ্চয়ই তুমি কোনো প্রবলেমের মধ্যেই আছো। কি হয়েছে বিক্রম, আমায় বলো না। না রূপালী, সবকিছু ঠিক আছে। তুমি কেন ফোন করছিলে বলো। বাড়ি ফিরে এসো বিক্রম, এবার আমরা দূরে থাকতে পারবো না। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে নেব। রূপালী এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে তার কথা শুনে বিক্রম অনেক চিন্তায় পড়ে যায়। ও গড, এবার আমি কি করব? একদিকে আছে মধু, যাকে আমি অনেক ভালোবাসি, আর অপরদিকে রূপালী, যে আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি কোনো রকম ডিসিশন নিতে পারছি না। বিক্রম বুঝতে পারছিল না সে মধুকে বিয়ের জন্য চুজ করবে নাকি রূপালীর সঙ্গে বিয়ে করে নেবে। এসব ভাবতে ভাবতে তার সময় কাটতে থাকে। অপরদিকে আমেরিকাতে মোনা দিন দিন রজতের সঙ্গে আরো খারাপ ব্যবহার করতে থাকে। রজত সারাদিন মোনার সঙ্গে থেকেও সবসময় মধুকে মিস করছিল। এরকমই একদিন রজত যখন হলরুমে একা বসেছিল। মোনা অনেক চেঞ্জ হয়ে গেছে। সে সব সময় আমার উপর রাগ করতে থাকে। হয়তো এসব কিছু আমার ভুলের জন্য হচ্ছে। সেদিন তার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলা ঠিক হয়নি। ঠিক আছে, ভুল যখন আমি করেছি তাহলে আমাকেই সবকিছু ঠিক করতে হবে। এবার আমি তাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব এবং এই ডায়মন্ড রিং দিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করব। আমার বিশ্বাস সে রাজি হয়ে যাবে। রজত বসে বসে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে মধুর ছুটি শেষ হলে সে আবার ব্যাঙ্গালোরে গিয়ে অফিস জয়েন করে নেয়। আমি এতদিন পর অফিসে এসেছি, তার উপর বিক্রমের সঙ্গে 6 দিন থেকে কথাও হয়নি। তারপরেও বিক্রম আমার সঙ্গে দেখা করতে এলো না। মধু এসব কথা ভাবতে ভাবতে অফিসের ক্যান্টিনে এবং তারপর অফিস পার্কে গিয়ে বিক্রমের অপেক্ষা করতে থাকে, কিন্তু বিক্রম তার সঙ্গে দেখা করতে আসে না। শেষমেশ কোনো উপায় না পেয়ে মধু বিক্রমের অফিস কেবিনে যায়। বিক্রম, কি এমন হয়েছে যার জন্য তুমি হঠাৎ করে আমাকে ইগনোর করা শুরু করে দিয়েছো? আমি জানি রাগের মাথায় সব রিলেশন শেষ করার কথা বলেছিলাম, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি আমাকে আর ফোন করবে না। তুমি কেন এরকম করছো বিক্রম? আমি কাজে অনেক ব্যস্ত আছি মধু, তুমি এখন এখান থেকে চলে যাও। কি বললে? আমি এখান থেকে চলে যাব? আমি কি ভুল করেছি বিক্রম? তোমার কোনো ভুল নেই মধু, সব ভুল আমার। এবার তুমি যাও, আমাকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও। বিক্রমের মুখ থেকে প্রথমবার এরকম কথা শুনে মধু অনেক দুঃখী হয়ে যায়। এরপর মধু নিজের কেবিনে চলে আসে। অপরদিকে আমেরিকাতে রজত কোট প্যান্ট পরে ডায়মন্ডের রিং হাতে নিয়ে তার গাড়ি করে রেস্টুরেন্ট যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আমি ভালো করেই জানি মোনা এখন সেই রেস্টুরেন্টে থাকবে। ওটা তার ফেভারিট জায়গা। সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে নেব। রজত এই বলে রেস্টুরেন্টের দিকে যেতে থাকে। অপরদিকে মধু অফিস থেকে নিজের রুমে ফিরে দুঃখী হয়ে বসেছিল। আমার এরকম কেন মনে হচ্ছে যে বিক্রম এবার আমার থেকে দূরে যেতে চাইছে? না না, আমি এটা হতে দেব না। বিক্রম শুধুমাত্র আমার। মধু এসব কথা চিন্তা করতে থাকে। অপরদিকে বিক্রমের বাড়িতে রূপালী বিক্রমের মাকে ল্যাপটপে কিছু দেখাচ্ছিল। আন্টি, লেহেঙ্গাটা কেমন লাগছে একটু দেখে বলুন তো, আমার অনেক পছন্দ হয়েছে। আপনার পছন্দ হয়েছে? তোমাকে যে কোনো জামাতে খুব সুন্দর লাগে রূপালী। তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিয়ে নাও। আর পারলে তোমার হবু বরটাকেও একবার জিজ্ঞাসা করে নিও যে সে তোমার জন্য কোনো জামা সিলেক্ট করেছে নাকি এখনো কিছু ভাবেইনি। ঠিক আছে আন্টি, আমি বিক্রমের সঙ্গে কথা বলে নেব। এরপর রূপালী নিজের রুমে চলে যায়। অপরদিকে আমেরিকাতে রজত মোনাকে প্রপোজ করার জন্য তার ফেভারিট রেস্টুরেন্টে পৌঁছায়। মোনা তখন ভিক্টরের সঙ্গে ড্রিঙ্ক করতে করতে গল্প করছিল। মোনা, আজকাল তোমার ইন্ডিয়ান চাকরের ফোন আসছে না কেন? তাকে আমি প্রত্যেক দিন অপমান করি, তাই এখন সে আমার সঙ্গে বেশি কথা বলতে ভয় পায়। সে শুধু বাড়ির কাজ করে আর অফিসের কাজ করে ঘুমিয়ে পড়ে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে তোমাদের বিয়ের কি হলো? বিয়ে? আমি তাকে বিয়ে করব? কখনোই করব না। তাকে আমি সারা জীবন ফাঁসিয়ে রাখবো আর নিজের চাকর বানিয়ে রাখবো। রজত হাতে ডায়মন্ড রিং নিয়ে দাঁড়িয়ে মোনার সমস্ত কথা শুনে ফেলে। এরপর রজত দুঃখী হয়ে নিজের রুমে ফিরে আসে। মোনা এই রিংয়ের যোগ্য নয়। রজত ডায়মন্ড রিং নিয়ে নিজের কাছে রেখে দেয়। অপরদিকে ইন্ডিয়াতে রূপালী বিক্রমের জন্য একটি এঙ্গেজমেন্ট রিং নিয়ে আসে।
এবং একই সাথে মধুর বাড়িতে তার বাবা মায়ের দেখা ছেলে রাঘবও একটি এঙ্গেজমেন্ট রিং পাঠায়। মধুর বাবা, রাঘব এই রিং মধুর জন্য পাঠিয়েছে। আরে বাহ, অনেক সুন্দর রিং। এক কাজ করো, এই রিং এর একটা ছবি তুলে মধুকে পাঠিয়ে দাও, সেও দেখুক রাঘব তার কথা কত চিন্তা করে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। অপরদিকে আমেরিকাতে রজত দুঃখী হয়ে হল রুমে বসেছিল। আমি এগুলো আগে বুঝতে পারলাম না কেন। আমি বিদেশে চাকরি করার জন্য সবকিছু ছেড়ে চলে এলাম। রজত দুঃখী হয়ে বসেছিল এমন সময় পিন্টু তাকে ফোন করে। হাই রজত, সামনের মাসে আমার বিয়ে, তুই এখন থেকে ইন্ডিয়া আসার জন্য তৈরি হয়ে নে। হ্যাঁ পিন্টু, ঠিক আছে। তোর উপর আমার একদম বিশ্বাস নেই রজত, বিয়ের দিনে আবার কাজের বাহানা দিয়ে দিস না যেন। পিন্টু, আমি অবশ্যই যাব, তোকে প্রমিস করলাম। এরপর রজত ফোন রেখে দেয়। ফোন রাখার পর রজত তার জামা কাপড় প্যাক করে একটি হোটেলে থাকার জন্য চলে যায়। কিছু সময় পর মোনা যখন বাড়ি ফিরে তখন সে দেখে বাড়ির দরজা খোলা রয়েছে। মোনা বাড়ির ভেতরে রজতকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে এবং তার জামা কাপড় কিছুই দেখতে পায় না। আরে, আমার চাকর চলে গেল। কোনো ব্যাপার নয়, এবার অন্য কাউকে পটাতে হবে। অন্যদিকে ইন্ডিয়াতে মধু বিক্রমের অফিস কেবিনে গিয়ে তাকে বলে, বিক্রম, আমার কি এতটুকু অধিকার নেই যে আমি তোমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করতে পারবো? যখন তুমি আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে প্রপোজ করেছিলে তখন আমাকে জানাওনি কেন যে তুমি শুধু আমার সঙ্গে টাইম পাস করতে চাও? এরকম করে বলো না মধু, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার কিছু বাধ্যতা আছে। চুপ করো বিক্রম, তোমার মুখ থেকে ভালোবাসার কোনো কথা আমি শুনতে চাই না। এবার যা করার আমিই করব। কাল সকালে আমি চিরদিনের জন্য তোমার বাড়িতে যাব। এরকম করো না মধু, এটা ঠিক হবে না। আমাদের মধ্যে ভালো খারাপের আর কিছুই নেই বিক্রম, এবার তুমি আমাকে আর আটকাতে পারবে না। এরপর মধু রাগ করে নিজের রুমে ফিরে যায়। রুমে গিয়ে মধু বসে বসে কিছু ভাবছিল। এবার আমি মা বাবাকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেব, আর বিক্রমদের বাড়িতে গিয়ে নিজের অধিকার দেখিয়ে সেখানেই থাকব। পরের দিন সকালে মধু বিক্রমদের বাড়িতে পৌঁছায়। মধু সেখানে গিয়ে বাড়ির দারোয়ানকে দরজা খোলার জন্য বলে, বাড়িতে কেউ নেই ম্যাডাম। আমি বিক্রমের সঙ্গে দেখা করতে চাই, তাড়াতাড়ি দরজাটা খুলুন। ম্যাডাম, বিক্রম বাবু কাল রাতেই এখান থেকে চলে গেছে। আর একটা কথা, স্যার আপনার জন্য এই চিঠি দিয়ে গেছে। এরপর মধু চিঠি নিয়ে পড়তে শুরু করে। মধু, আমাকে যে কোনো ভাবে রূপালীকে বিয়ে করতেই হবে। এই পৃথিবীতে রূপালীর কেউ নেই। সে ছোটবেলা থেকে একটা আশাতে আছে যে বড় হয়ে আমি তাকে বিয়ে করব। আমি যদি এই সময় তাকে ছেড়ে দিই তাহলে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। রূপালীকে কষ্ট দিয়ে আমি তোমার সঙ্গে সুখে থাকতে পারবো না মধু। আমি অনেকবার তোমাকে রূপালীর কথা বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দিও মধু। বিক্রমের চিঠি পড়ে মধু অবাক হয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। মধু যখন বসে কান্নাকাটি করছিল এমন সময় তার ফোন আসে। হ্যাঁ মা, বলো। শোন মধু, রাঘব তোর জন্য একটা হীরের আংটি নিয়েছে। আমি তোকে ছবি পাঠিয়েছি, দেখে বল কেমন লাগছে। মায়ের মুখ থেকে ডায়মন্ড রিং এর কথা শুনে মধুর পুরানো সময়ের কথা মনে পড়ে যায়, যখন কলেজে থাকা অবস্থায় একদিন রজত তাকে একটি আংটি দিয়েছিল। আই লাভ ইউ মধু, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি আমার জন্য রিং নিয়ে এসেছো? আরে, এটা তো ইমিটেশন, আসল হিরে নয়। আমি যখন চাকরি করব তখন তোমার জন্য আসল হীরের রিং কিনবো। তুমি সত্যি কথা বলছো রজত? মধু ফোন রাখার পর রজতের কথা চিন্তা করছিল। আজ রজতের কথা অনেক বেশি মনে পড়ছে। আমি তোমার সঙ্গে চিটিং করেছি রজত। বিক্রমের ব্যাপারে তোমাকে কিছু না জানিয়ে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দাও রজত, আমাকে ক্ষমা করে দাও। মধু নিজের ভুল বুঝতে পারছিল এবং কান্নাকাটি করছিল। অপরদিকে আমেরিকাতে রজত একটি হোটেল রুমে বসে মধুর কথা মনে করতে থাকে, কিন্তু এর পরেও দুজন একে অপরকে ফোন করতে পারে না। পরের দিন সকাল হতেই রজত আমেরিকা ছেড়ে দেশে ফিরে আসে। মধু সারাদিন রজতের কথা ভাবতে ভাবতে হঠাৎ রজতকে ফোন লাগিয়েই দেয়। মধু অনেকবার চেষ্টা করে কিন্তু রজতের ফোন লাগে না। মনে হয় রজত নিজের ফোন নাম্বারটা চেঞ্জ করে নিয়েছে। কতদিন হয়ে গেল আমি রজতের ব্যাপারে কোনো খবরই রাখিনি। এরপর মধু ৩-৪ দিন অফিসে যাওয়ার পর ছুটি নিয়ে বাবা মায়ের কাছে ফিরে আসে। সেখানে গিয়ে মধু সারাদিন নিজের রুমে বসে কান্নাকাটি করত। মধু, 1 মাস হয়ে গেল তুই রুম থেকে বাইরেই বেরোচ্ছিস না।
একটু বাইরে গিয়ে ঘোরাফেরা করে মুডটা ভালো কর। তাছাড়া আজ তো তোর বান্ধবীর বিয়ে, কখন যাবি? কোথাও যেতে ইচ্ছে করছে না মা। আরে পাগল মেয়ে, সেখানে তোর পুরানো বন্ধু বান্ধবীরা আসবে, তাদের সঙ্গে দেখা হলে মুডটা ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এরপর মধু তৈরি হয়ে তার বান্ধবী পিঙ্কির বিয়েতে চলে যায়। মধু সেখানে গিয়ে দেখে পিঙ্কির বিয়ে তাদেরই বন্ধু পিন্টুর সঙ্গে হচ্ছে। পিঙ্কি, পিন্টু, তোমাদেরকে কংগ্রাচুলেশনস। আমি তো ভেবেছিলাম পিঙ্কি অন্য কারোর সঙ্গে বিয়ে করছে, কিন্তু এটা দেখে অবাক হয়ে গেলাম যে তোমাদের দুজনের রিলেশনশিপ এত ভালো চলছিল। মধু কথা বলছিল, এমন সময় পেছন থেকে একটি আওয়াজ আসে। আমিও এটাই ভাবছিলাম যে পিন্টু অন্য কারোর সঙ্গে বিয়ে করছে। আরে ভাই, তুই এসেছিস, আসার জন্য থ্যাংক ইউ। আজ আমার বন্ধুর বিয়ে, আর আমি আসতাম না? আমাকে তো আসতেই হতো। অপরদিকে মধু এবং রজত একে অপরকে দেখে অজানা হওয়ার ভান করছিল। তারা কি কথা বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছু সময় পর মধু একটু দূরে গিয়ে চেয়ারে বসে পড়ে। রজত কি এখনো আমাকে ভালোবাসে, নাকি সে বিদেশে অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে? মধু যখন এসব কথা ভাবছিল, এমন সময় রজত সেখানে এসে তাকে হাঁটুর উপর বসে প্রপোজ করে। মধু, উইল ইউ ম্যারি মি? রজত প্রপোজ করায় মধু অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর মধু এবং রজত একে অপরকে তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা জানায়। রজত, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে রজত। তুমিও আমাকে ক্ষমা করে দাও মধু। তোমাকে ছেড়ে আমেরিকা গিয়ে আমি অনেক ভুল করেছি। এরপর থেকে মধু এবং রজত চিরদিনের জন্য এক হয়ে যায়। কয়েকদিন পর খুব ধুমধাম করে তাদের বিয়েও হয়। বন্ধুরা, প্রেমের মাঝে সন্দেহ গল্পের সিরিজ এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও।